আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিয়া মোহাম্মদ আলী জুবায়ের আছি তোমাদের সাথে। আমার কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা। আমাদের আজকের টপিক হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 1-এর পার্ট 5। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ ভিডিও। তো এখানে আমরা পড়ব কোঅর্ডিনেট পর্বের যে বাকি অংশটুকু রয়েছে সেইটুকু নিয়ে। বরাবরের মতোই আমাদের রেফারেন্স বুক হচ্ছে গাজী আজমল স্যারের লেটেস্ট এডিশন। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের এই অধ্যায়ের লাস্ট পর্বে। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ভার্টিব্রাটা। তো এখানে আমরা আমাদের এই সাবফাইলাম ভার্টিব্রাটা পড়ার আগে আমাদেরকে একটু উপরে যেতে হবে। আমরা গত যেই লেকচারটা ছিল পার্ট 4, সেখানে আমরা আলোচনা করেছিলাম শুধুমাত্র এতটুকু নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব সাবফাইলাম 3 ভার্টিব্রাটা, অর্থাৎ এই সম্পূর্ণটুকু নিয়ে। তো সাবফাইলাম ভার্টিব্রাটাকে আমরা আরও দুইটি সুপার ক্লাসে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা এবং আরেকটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। দেখো জি দিয়ে শুরু হলেও এটার উচ্চারণ কিন্তু ন্যাথোস্টোমাটা। তো যাদের চোয়াল আছে তাদেরকে বলা হয় ন্যাথোস্টোমাটা এবং যাদের চোয়াল নেই তাদেরকে বলা হয় সাইক্লোস্টোমাটা। তো সাইক্লোস্টোমাটার মধ্যে কারা কারা আছে? এর মধ্যে আছে ক্লাস 1 মেক্সিনি এবং ক্লাস 2 একটা হচ্ছে পেট্রোমাইজনটিডা। এবং ন্যাথোস্টোমাটার মধ্যে কে কে আছে? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এইভিস এবং ম্যামালিয়া। তো এখন আমরা এটা মনে রাখবো কিভাবে? এটা মনে রাখবো আমরা এদের প্রথম অক্ষরগুলো দিয়ে। দেখো এখন দেখো আমাদের যখন টাকা হয়, তো টাকা আমরা বলি ক্যাশ। তো ক্যাশ হলেই কিন্তু আরাম, টাকা হলেই আরাম। টাকা হলে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, অনেক টাকা হলে অনেক কিছু করতে পারি। তো আমরা মনে রাখবো ক্যাশ আরাম, ক্যাশ আরাম, ক্যাশ আরাম। সিতে কন্ড্রিকথিস, এতে অ্যাক্টিনোপটেরিজি, এসতে সার্কোপটেরিজি, এতে অ্যামফিবিয়া, আরতে রেপটিলিয়া, এইতে এইভিস এবং এমতে ম্যামালিয়া। তো এখানে আবার আরেকটা কথা, এই উপর থেকে ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত যত নিচের দিকে যাচ্ছে তত উন্নত বৈশিষ্ট্য পাচ্ছে। অর্থাৎ এটা যেটা অনুন্নত, ধীরে ধীরে উন্নত হতে হতে আমরা পেয়ে যাচ্ছি ম্যামালিয়া শ্রেণী। তো চলো আমরা চলে যাই আবার পূর্বের স্লাইডে। তো এখানে আসি ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটা কারা? এরা হচ্ছে মেরুদণ্ড বিশিষ্ট। এই সকল প্রাণীর দেহে মেরুদণ্ড থাকে এবং এদের যে মাথার খুলি যে থাকে, তো সেটা হচ্ছে ক্রেনিয়াম। তো ক্রেনিয়ামের ভেতরে মস্তিষ্ক অবস্থান করে। মাথার খুলি ক্রেনিয়ামের ভেতরে মস্তিষ্ক অবস্থান করে। আমার চ্যাপ্টার 7-এর যে লেকচারগুলো আছে সেটার প্রথমে আমি দেখবা এই সম্পূর্ণ হিউম্যান অস্টিওলজি, অর্থাৎ মানুষের 206টি অস্থিকেই খুব ভালোভাবে 3D আকারে চিত্র দিয়ে দেখিয়েছি তোমাদেরকে, তোমরা ওটা দেখে নিবে। তো এখানে যে ক্রেনিয়াম থাকে এর মধ্যে মস্তিষ্ক। তো এই মস্তিষ্কের মধ্যে ক্রেনিয়ামের মধ্যে মস্তিষ্ক অবস্থান করায় এটাকে এদেরকে আর এক নাম কি ডাকা হয়? ক্রেনিয়াটা নামে ডাকা হয়। তো এদিক কর্ডাটা পড়ার অধিকাংশ প্রাণী ভার্টিব্রাটা, অর্থাৎ অধিকাংশ মেরুদণ্ডী। তো এদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। তো আমরা পড়েই আসতেছি ভার্টিব্রাটা অর্থাৎ মেরুদণ্ড বিশিষ্ট। তাহলে কি হবে? মেরুদণ্ড দিয়ে এদের তরুণাস্থেময় যে নটগট থাকে এটা মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। শেষ। এরপরে আমরা আসি পৃষ্ঠে ফাঁপা স্নায়ুরজ্জু মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড গঠন করে। এটা কিন্তু আমরা কর্ডাটাদের বৈশিষ্ট্য পড়ার সময় পড়েছিলাম যে এই যে আমাদের স্নায়ুরজ্জু থাকে পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জু, এটা উপরের দিকে মাথার অংশটা কিসে পরিণত হয়? মাথার অংশটা পরিণত হয় মস্তিষ্কে এবং নিচে যে অংশটা তৈরি হয় সেটা কিসে তৈরি হয়? সেটা তৈরি হয় সুষুম্নাকাণ্ড। এবং এটা কোন ফোরামেন দিয়ে বের হয়? ফোরামেন অফ ম্যাগনাম, অক্সিপিটাল বোনের ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে এদিক দিয়ে আমাদের সুষুম্নাকাণ্ডটা বের হবে। এটাও সপ্তম অধ্যায়ের প্রথম লেকচার যেটা আছে সেখানে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এরপরে দেখো অস্থিময় অথবা তরুণাস্থিময় কশেরুকা সুষুম্নাকাণ্ডকে ঘিরে রাখে এবং কঙ্কাল সম্মুখপ্রান্তে পরিবর্তিত হয়ে করটি গঠন করে। করটি গঠনের মাধ্যমে মস্তিষ্ক। তো মানুষের মাথার যে সেল আছে বা ভার্টিব্রাটা উপপর্বের যে মাথার যে মানে মাথার যে স্কালটা আছে, তো এর মধ্যে মস্তিষ্ক অবস্থান করে খুলির মধ্যে। তো সেই খুলিটাকে কি বলা হয়? করটি বলা হয়। এবং ত্বক দিয়ে দেহ আবৃত। দেখো তোমার দেহটাও কিন্তু ত্বক দিয়ে আবৃত, অর্থাৎ স্কিন দিয়ে, ত্বক দিয়ে দেহ আবৃত। তো এরপরে আসতেছে ত্বক উদ্ভিদ গ্রন্থি, আইস, পালক, নখ, শিং ইত্যাদি রয়েছে। তো পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ, তোমার পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ। তো কোষিময়, পৌষ্টিক নালী, যকৃত এবং অগ্নাশয় নিয়ে গঠিত। তো এটা চ্যাপ্টার 3 ভিডিওতে সম্পূর্ণ দেখানো আছে, তোমরা দেখে নিবা। গলবিলের উভয় পাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এই সংখ্যাটা ইম্পর্টেন্ট।
কত জোড়া? 5 থেকে 15 জোড়া। এটা কিন্তু আসে যে ভার্টিব্রাটা উপশ্রেণীর ভার্টিব্রাটা উপপর্ব যারা আছে এদের কতটি ফুলকারন্ধ্র থাকে, যদি থাকে কতটি তাহলে কিন্তু 5 থেকে 15 জোড়া। তখন কিন্তু যদি অপশনে থাকে 5 থেকে 15 তাহলে কিন্তু তোমরা দাগাইতে পারো না, তখন হয়ে যাবে 10 থেকে 30। যদি থাকে কত জোড়া তাহলে তোমরা দাগাইতে পারবা 5 থেকে 15। এটা কিন্তু খেয়াল করতে হবে। যদি কোশ্চেনে থাকে টি তাহলে কিন্তু অ্যান্সার হবে কত? 10 থেকে 30। আর যদি কোশ্চেনে থাকে জোড়া তাহলে কত হবে? 5 থেকে 15। এবং উন্নত মেরুদণ্ডীতে গলবিলীয় ফুলকারন্ধ্র কেবল ভ্রূণ দশায় উপস্থিত থাকে। এবং সাধারণত দেহের দুই পাশে যুগ্ম চলনাঙ্গ পাখনা বা পদ, এটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। ধরো এটা একটা মানুষ, আমার আঁকা অনেক খারাপ, এটা দুইটা হাত এবং এটা হচ্ছে দুইটা পা। তো এই যে একটা এক জোড়া এবং এটা একটা দুই জোড়া, এই যে দুই জোড়া যুগ্ম চলনাঙ্গ, এই যে যুগ্ম বলতে বোঝায় জোড়া চলনাঙ্গ থাকে। উপরেরটাকে বলা হয় ঊর্ধ্বপদ এবং নিচেরটাকে বলা হয় নিম্নপদ। রক্ত সংবহনতন্ত্র কী ধরনের? বদ্ধ ধরনের। এবং পেশিবহুল হৃৎপিণ্ড 2, 3 বা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। পরবর্তীতে যে সামনে যেই টপিকগুলো আসতেছে সেখানে তোমরা দেখতে ক্লিয়ার হয়ে যাবা। রক্তনালী এবং হিমোগ্লোবিন যুক্ত রক্ত নিয়ে গঠিত। এবং প্রধান শোষণ অঙ্গ হচ্ছে ফুলকা বা ফুসফুস। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আসে যে ভার্টিব্রাটদের প্রধান শোষণ অঙ্গ কোনটি? ফুলকা বা ফুসফুস। এরপরে আমরা আসি মেসোডাম থেকে। আমরা কিন্তু এর আগে দেখেছি অ্যাক্টোডাম, এন্ডোডাম এবং মেসোডাম। মেসোডাম কোনটি? মেসোডাম হচ্ছে মাছের স্তর। এটা যদি কোষ স্তর হয়, এটা বাইরের স্তর হচ্ছে অ্যাক্টো, ভেতরের স্তর একদম ভেতরের স্তর হচ্ছে এন্ডো, এবং যে মাঝে যে স্তরটি আছে এটা হচ্ছে মেসোডাম। তো মেসোডাম থেকে উদ্ভূত বৃক্ক প্রধান রেচনাঙ্গ। এই দেখো ভার্টিব্রাটদের প্রধান রেচনাঙ্গ কি? বৃক্ক। আমি কিন্তু তোমাদেরকে প্লাটিহেলমিনথেস পর্বের একটি রেচনাঙ্গ পড়িয়েছিলাম, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যাবা। এটি দেহের পানি ও আয়নের সাম্যতা নিয়ন্ত্রণের অঙ্গ হিসেবে কাজ করে। এরপরে 3 অংশে বিভেদিত মস্তিষ্ক। মস্তিষ্ক যেটা থাকে সেটা 3টা পার্ট থাকে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এই মস্তিষ্কের 3টা অংশে 10 থেকে 12 জোড়া করটেক্স স্নায়ু থাকে। করটেক্স স্নায়ু কতটি থাকে? 10 থেকে 12 জোড়া। তাহলে ভার্টিব্রাটা উপপর্বের প্রাণীদের কত জোড়া করটেক্স স্নায়ু থাকে? 10 থেকে 12 জোড়া। ক্রেনিয়াল নার্ভস। এরপরে আসে দেহের অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য হরমোন নিয়ন্ত্রণকারী অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হয়। এটা আমরা এসএসসিতেও পড়ে এসেছি। তো ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস। এখন চলে আসি শ্রেণীবিন্যাসটা তোমাদের উপরেই আমি দেখে নিয়ে এসেছি। দুইটা ভাগে ভাগ করা হয়, সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা। তো সাইক্লোস্টোমাটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়? সাইক্লোস্টোমাটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এটা কি কি? মিগজিনি এবং পেট্রোমাইজন্টিরা। তো এগুলো সাধারণত আমরা পার্থক্য করে পড়বো। তো পার্থক্য করে যখন পড়বো সেটা আরও ভালোভাবে বুঝতে পারবো। এটা অধ্যায়ের শেষে আমাদের পার্থক্য করে শখ দেওয়া আছে, শখ দেখে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো তারপরে এখানে আলোচনা করি। দেখো সাইক্লোস্টোমাটার মধ্যে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে, এটাও একটা এমসিকিউ। এরপরে আসি এদের প্রকৃত চল এবং উপাঙ্গবিহীন মুখ গোলাকার এবং কেরাটিনময় দাঁতযুক্ত। এদের ক্লাস হচ্ছে মিগজিনি এবং অন্যটা পেট্রোমাইজন্টিটা। তো প্রথম ক্লাস যেটা মিগজিনিকে কি নামে পরিচিত? মিগজিনি হচ্ছে হ্যাগফিশ নামে পরিচিত। মিগজিনের আরেক নাম কি? মিগজিনের আরেক নাম হচ্ছে হ্যাগফিশ। এদেরকে আবার স্লাইমিলও বলা হয়। তাহলে এদের আমরা কয়টি নাম পেলাম? 2টি। মিগজিনিকে কি নামে ডাকা হয়? হ্যাগফিশ। আবার কি নামে আছে? এদের আরেকটি নাম হচ্ছে স্লাইমিল। আবার আমরা যদি যাই পেট্রোমাইজন্টিটাতে যাই, তো এদের দেখো একটা নাম হচ্ছে ল্যাম্প্রে। তাহলে আমরা পেলাম মিগজিনের 2টা নাম, কি কি পেলাম? হ্যাগফিশ এবং স্লাইমিল। আর আমাদের পেট্রোমাইজন্টিটার কি নাম পেলাম? ল্যাম্প্রে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসে। এরপরে আমরা চলে আসি বৈশিষ্ট্যতে। এদের দেহ আইসবিহীন। দেখো এই বৈশিষ্ট্যগুলো পড়তে হলে আমাদের এই যে এই নিচের চিত্রটি দেখে ফলো করতে হবে মিগজিনের। তো এদের দেহ আইসবিহীন। দেখো এদের দেহে কিন্তু আইস নেই। আমরা সাধারণত যে মাছগুলো খেয়ে থাকি তো সেগুলোতে আমরা আইস দেখতে পাই। পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত। দেখো ত্বক দেখলে বোঝা যাচ্ছে পিচ্ছিল। এবং পৃষ্ঠীয় পাখনাবিহীন। দেখো পৃষ্ঠীয় পাখনা কোনগুলো? এই দেখো যে এখানে যে পৃষ্ঠীয় পাখনা দেখা যাচ্ছে, এই যে এটাকে বলা হয় পৃষ্ঠীয় পাখনা। তো এটা কিন্তু দেখো পৃষ্ঠীয় পাখনাটা নেই, তো এখানেই বলা হচ্ছে পৃষ্ঠীয় পাখনাবিহীন। এবং এরপরে মুখ প্রান্তে অবস্থিত। মুখ দেখো এই যে প্রান্তে, মুখটা কোথায়? মুখটা প্রান্তে অবস্থিত। এবং 4 জোড়া কোষিকায়। এই দেখো 1 2 3 4, এখানে 4 জোড়া কোষিকায় পরিবৃত। তাহলে আমরা চিত্র দেখে বুঝতে পারি। এবং গলবিলে মোট কত জোড়া? 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র। এটা কিন্তু এমসিকিউতে প্রচুর আসে। এবং হ্যাগফিশের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত হয়। পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন। দেখছো মজার ঘটনা, এদের কোনো পাকস্থলীই নেই। এবং অন্ত্রে সর্পিল কপাটিকা থাকে না। এদের মেরুদণ্ডে নটোকর্ড এবং তন্তুময় নিউরাল টিউব থাকে।
নটোকট এবং কি থাকে, নিউরাল টিউব থাকে। এবং এরা একলিঙ্গ নিষেক বাহ্যিক, অর্থাৎ বাইরে নিষেক ঘটে দেহের বাইরে, এবং ডিম কুসুমযুক্ত বৃহদাকৃতির এবং কোনো লার্ভা দশা নেই। তাহলে আমরা কি পাইলাম, আমাদের মিক্সিনির কোনো লার্ভা দশা নেই। তাহলে লার্ভা দশা নেই কোনটির, মিক্সিনির। তো এটার উদাহরণ কি আছে, মিক্সিনি গ্লুটিনোসা। এরপরে আমরা চলে আসি পেট্রোমাইজনটিডা। তো পেট্রোমাইজনটিডা দেখো, আমরা এখান থেকেই দেখে পড়বো আবার যে এদের ডিম ফুটে অ্যামোসিড লার্ভা বেরিয়ে সমুদ্রে রূপান্তর করে, সমুদ্রে যাত্রা করে। তো এখানে পরিণত ল্যাম্প্রের দেহ সরু, দেখতে বাইন মাছের মতো। অনেকে বাইন মাছ খেয়েছো, তো দেখো এটা বাইন মাছের মতন দেখা যায় কিছুটা, এবং আইসবিহীন। দেখো এর দেহেও কিন্তু আমরা কোনো প্রকার আইস দেখতে পাই না, এবং একটি বা দুইটি পৃষ্ঠ পাখনা যুক্ত। এখন দেখো এদের পৃষ্ঠ পাখনা, এদের কিন্তু কোনো পৃষ্ঠ পাখনা ছিল না। তো এখানে দেখো পৃষ্ঠ পাখনা দেখা যায়, একটি বা দুইটি পৃষ্ঠ পাখনা। এখন অনেক সময় দেখা যায় সিকিউতে টিচাররা চিত্র দিয়ে দেন, তো সেখান থেকে আমাদেরকে বুঝে নিতে হয় যে কোনটি। তো আমাদের এই দুইটির মধ্যে পার্থক্য করার সবচেয়ে বড় একটা উপায় হচ্ছে এদের পৃষ্ঠ পাখনাটা দেখা। টিচাররা যখন চিত্র এঁকে দেন তখন দেখা যায় যে যেগুলো মিক্সিনিতে আঁকেন, তো সেখানে তিনি পৃষ্ঠ পাখনাটা দেন না, কিন্তু যেখানে তিনি পেট্রোমাইজনটিটা দেন সেখানে কিন্তু পৃষ্ঠ পাখনা দেন। তো এটা কিন্তু আমাদের সিকিউ চেনার একটা ভালো উপায়। এরপরে আসি মৌখিক চাকতিটি চোষকের ভূমিকা পালন করে, অর্থাৎ মৌখিক চাকতিটি চোষকের ভূমিকা পালন করে। এদের চারদিকে কেরাটিনময় দাঁত অবস্থান করে, অর্থাৎ এখানে এদের দাঁত অবস্থান আছে। এদের পৃথক ফুলকারন্ধ্র সহ 7 জোড়া ফুলকা রয়েছে। পৃথক ফুলকারন্ধ্র সহ 7 জোড়া ফুলকা। দেখো এখানে আমরা গুনলেই পারবো, 1 2 3 4 5 6 7। তো এই পাশে 7টি এবং এর অপর পাশে বিপরীত পাশে আরও আছে 7টি, অর্থাৎ 7 জোড়া। তাহলে পৃথক ফুলকারন্ধ্র দেখো প্রত্যেকটি কিন্তু ভিন্ন, আলাদা আলাদা। পৃথক ফুলকারন্ধ্র সহ 7 জোড়া ফুলকা রয়েছে। এটা কিন্তু এমসিকিউতে আসে, এদের কত জোড়া ফুলকারন্ধ্র পাওয়া যায়। এরপরে ল্যাম্প্রের নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত নয় এবং পরিপাকতন্ত্র পাকস্থলীবিহীন। দেখো মিক্সিনিতেও কিন্তু পাকস্থলী ছিল না, পেট্রোমাইজনটিটাতেও পাকস্থলী নেই, এবং অন্ত্রে সর্পিল কপাটিকা। তবে এখানে একটা ডিফারেন্ট আছে, দেখো অন্ত্রে এদের সর্পিল কপাটিকা থাকে, কিন্তু মিক্সিনের মধ্যে দেখো এদের সর্পিল কপাটিকা থাকে না। এই সকল সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমরা আসি যে এরা একলিঙ্গ প্রাণী, নিষেক বাহ্যিক, অর্থাৎ বাইরে নিষেক ঘটে, এবং জীবনচক্রে অ্যামোসিড লার্ভা, এটা আমরা উপরে উপরে এসেছি, অ্যামোসিড লার্ভা দশা দেখা যায়। এরপরে আমরা চলে আসি সুপার ক্লাস 2 ন্যাথোস্টোমাতে। তো ন্যাথোস্টোমাটা কারা, যাদের চোয়াল আছে। তো এরা প্রকৃত চোয়াল এবং জৌরূপাঙ্গ বিশিষ্ট তরুণাস্থ এবং বিভিন্ন ধরনের প্রাণী আছে। এদের কয়টি ক্লাসে, 7টে ক্লাসে ভাগ করা হয়। এটা আমরা কি দিয়ে মনে রেখেছি, এটা আমরা মনে রেখেছি ক্যাসারাম, CASARAM। তো প্রথমে যেটা আসে ক্লাস 1, সেটা হচ্ছে কন্ড্রিকথিস। আচ্ছা তোমরা দেখো, যেখানে কন্ড্র শব্দ পাবা, কন্ড্র শব্দের অর্থ হচ্ছে কার্টিলেজ। কন্ড্র শব্দের অর্থ কার্টিলেজ, অর্থাৎ তরুণাস্থি। আমরা সপ্তম অধ্যায়ে দেখিয়েছি কন্ড্রিকথিস কন্ড্র শব্দের অর্থ হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি, এবং যে অস্টিও যে কথাটা থাকবে সেখানে আমরা বুঝবো হাড্ডি বা অস্থি। অস্থি আমরা যে হাড্ডিটা বলি সেটাকে আমরা কি বায়োলজির ভাষায় কি বলি, অস্টিওলজি বা অস্টিকথিস। তো এরপর আমরা পাবো অস্টিকথিস। তো থিস বলতে বোঝানো হয় মাছ, ইকথিস। তো এখানে কন্ড্র বলতে তরুণাস্থি এবং ইকথিস বলতে মাছ। তো তরুণাস্থিময় মাছ, তো এদেরকে কি বলা হয়, কন্ডিকথিস, অর্থাৎ তরুণাস্থিময় মাছ। তো এরা প্রথম শ্রেণী, এরা ন্যাথোস্টোমাটার প্রথম শ্রেণী। এবং এখানে যে স্কোলিওডন ল্যাটিকোডাস, এই থুটি সাগর, এটার বৈজ্ঞানিক নামটা আমরা অবশ্যই মনে রাখবো, মনে রাখতেই হবে। এরপরে বৈশিষ্ট্য দেখো, এদের দেহ অসংখ্য প্লাকয়েড নামক। দেখো এখানে আইসগুলো আমরা একটু নিচে যদি যাই তাহলে পার্থক্যর ছকটা পাবো। আচ্ছা এটা অধ্যায় শেষে দেওয়া আছে, আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তো এখানে এদের কি পাওয়া যায়, প্লাকয়েড নামক সূক্ষ্ম কাটার মতন আইস। এখন প্লাকয়েড আইস কেমন ভাইয়া, এই যে দেখো সূক্ষ্ম কাটার মতন যে আইসগুলো, এগুলো হচ্ছে প্লাকয়েড আইস। তো প্লাকয়েড আইসগুলো এদের দেহে পাওয়া যায়, কাদের দেহে পাওয়া যায়, কন্ড্রিকথিসের মধ্যে। এদের অন্তকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়। এদের অন্তকঙ্কাল তরুণাস্থিময় জন্যই তো এদের নাম কন্ড্রিকথিস, তাই না। মেরুদণ্ড ক্ষয়িত নটগট থাকে, এবং মাথার দুপাশে দেখো এখানে আবার আরেকটি সংখ্যা পেয়ে যাচ্ছি, 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র পৃথকভাবে দেহের বাইরে উন্মুক্ত, এবং কানকো থাকে না, অপারকুলাম থাকে না। আমরা সাধারণত যে সকল মাছ দেখি, আমরা খাই, সেগুলো হচ্ছে সাধারণত বেশিরভাগই পড়ে যায় অ্যাক্টিনোপটেরিজের মধ্যে। তো এদের দেখো কানকো থাকে। এই যে অংশটা থেকে আমাদের বাজারে গিয়ে যারা ছেলে আছো তারা বা তাদের বাবারা দেখবা, বাজারে গিয়ে আমরা যেখান থেকে দেখি ফুলকা দেখে মাছটাকে চিনি যে আসলে মাছটা ভালো আছে কিনা, তো যেটা উঁচু করা হয় সেটাই হচ্ছে কানকো বা অপারকুলাম। তো এই কন্ড্রিকথিসের মধ্যে কিন্তু সেই কানকোটা থাকা যায় না। তো আরেকটা মজার বিষয় কি জানো, এই হাঙ্গর আমরা এত ভয় পাই, কিন্তু হাঙ্গরের সম্পূর্ণ দেহটাই কিন্তু তরুণাস্থি দিয়ে গঠিত, অর্থাৎ আমরা এটা একদম সম্পূর্ণ চিবে খেয়ে ফেলতে পারবো।
এরপরে দেখো পুচ্ছ পাখনা হিটারো সার্কেল। এখন হিটারো সার্কেল অর্থ কি? হিটারো হিটারো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, হিটারো শব্দের অর্থ ভিন্ন, অর্থাৎ এর পাখনাগুলো, এর যে পুচ্ছ যে পাখনা আছে দেখো, এদের যে পাখনাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সমান আকৃতির নয়, এটা এরকম একটা বড় একটা ছোট, অর্থাৎ হিটারো সার্কেল একই আকৃতির নয়। এই দেখো এখানেও দেখো একটি পাখনা ছোট এবং একটি পাখনা কি হয়েছে, বড় হয়েছে, এটাকেই বলা হয় হিটারো সার্কেল। আচ্ছা, তোমাদেরকে আমি নেক্সটটা আবার ভালো করে দেখিয়ে দিই। এই যে হিটারো সার্কেল, হিটারো সার্কেলের নিজের আকৃতি সমান হবে না, কিন্তু যেখানে আমরা হোমো সার্কেল, হোমো শব্দের অর্থ একই, হিটারো শব্দের অর্থ ভিন্ন, এবং এই হোমো সার্কেলে দেখো নেজটা কিন্তু সমান আকৃতির, উভয় পাশে সমান, এবং ডাইফি সার্কেল অর্থাৎ দুইটি মিলিত হয়ে লোব আকৃতির গঠন করেছে। দেখো এটা কি হয়েছে, এটা ডাইফি সার্কেল ধরনের। তাহলে আমরা নেজের পার্থক্যগুলো পেয়ে গেলাম। হিটারো সার্কেল অর্থ ভিন্ন ধরনের, দুইটি দুইটি যে অংশ থাকবে যেটার আকৃতি ভিন্ন হবে, কিন্তু হোমো সার্কেল অর্থাৎ একই একই, দেখো একই রকম। আর ডাইফি সার্কেল অর্থাৎ দুইটি নেজ মিলিত হয়ে, দুই পাশের নেজ মিলিত হয়ে পিণ্ডাকার গঠন করে, এটাকে আমরা কি বলি, ডাইফি সার্কেল। তো চলো আবার চলে যাই। অংশ দুটি অসমান, দেখো এটা অংশ দুটি অসমান, এবং মুখছিদ্র নাসারন্ধে মস্তকের অঙ্কীয় দেশে কোথায় অবস্থিত, অঙ্কীয় দেশে। এখন অঙ্কীয় দেশ কোনটি, অঙ্কীয় দেশ নিচের দিকে। দেখো এদের মুখছিদ্রটা কিন্তু এই যে এখানে, আমাদের কিন্তু এই যে আমাদের সাধারণত যে সকল মাছ দেখি আমরা নিচে দেখো অ্যাক্টিনোপটেরিজের মধ্যে, এদের মুখছিদ্রটা কিন্তু সামনে বরাবর, এই যে এখানে সামনে আমরা মুখছিদ্রটা এখানে পেয়ে যাই। কিন্তু দেখো যখন আমরা কন্ড্রিকথিসের ক্ষেত্রে দেখতেছি এদের মুখছিদ্রটা কিন্তু অঙ্কীয় দেশে, অর্থাৎ দেহের নিচের দিকে চলে আসতেছে। আবার এই যে এটার অংশ দেখো, এটার মুখছিদ্র কিন্তু এটার নিচে, সামনে নয়। আবার এটার মুখছিদ্র কিন্তু নিচে, সামনে নয়। তো এটাই কি বলা হয়েছে, অঙ্কীয় দেশে অবস্থান করছে। এবং চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে, এবং পাকস্থলী যে আকৃতির পাকস্থলী থাকে, পরিপাকতন্ত্রে যে আকৃতির, এই আকৃতিটা কিন্তু ইম্পর্টেন্ট। কন্ড্রিকথিসে কোন আকৃতির, যে আকৃতির, এবং সর্পিল কপাররেখা সম্পৃক্ত অন্ত্র এবং চর্বিযুক্ত যকৃৎ থাকে। এরপরে এদের বায়ুথলি থাকে না। আমরা জানি মাছের মধ্যে আমরা ওই যে পটকা বলি, তো সেটাকেই ভালো ভাষায় বায়ুথলি বলা হয়। তো এই সকল যে সকল কন্ড্রিকথিস জাতীয় মাছ আছে, তো এদের মধ্যে আমরা কোনো প্রকার বায়ুথলি দেখতে পাই না, এবং এরা একলিঙ্গ অন্তনিষেক ঘটে, অর্থাৎ এদের নিষেক কিন্তু দেহের অভ্যন্তরেই ঘটে, এবং প্রত্যক্ষ পরিস্ফুটন দেখা যায়। তো এরপরে আবার আমরা আসি অ্যাক্টিনোপটেরিজির মধ্যে। দেখো অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে অস্থিময় মাছ। অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিন অর্থাৎ রশ্মি, অ্যাক্টিন শব্দের অর্থ রশ্মি, এবং আমরা যে পাখনাগুলো দেখি এইগুলোর যে পাখনা, তো সেই পাখনাগুলো প্রায় রশ্মির মতো। এই যে দেখো আমরা যখন মাছ কাটি তখন দেখবা মাছের পাখনাগুলো এরকম রশ্মি আকৃতির থাকে, এরকম রশ্মি রশ্মি থাকে। তো এই জন্য এদেরকে বলা হয় রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ বা রে ফিন্ড ফিশ। এটা কিন্তু এমসিকিউতে আসে, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তো এরপরে দেখো এদের ত্বক গ্রন্থিময়, এবং সাধারণত ত্বকের ডার্মিস থেকে সৃষ্ট সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আইস আবৃত। আমরা অবশ্যই এদের দেহে আইস দেখতে পাই, কারণ এই যে আমরা দেখতেছি এখন সাইক্লয়েড আইস কেমন আর টিনয়েড আইস কেমন। তো চলো দেখে আসি। তো এই যে আমরা দেখতেছি এরকম যে আইসগুলো আছে, তো এইগুলা হচ্ছে সাইক্লয়েড আইস, এবং টিনয়েড আইসটা দেখো একটু কাটা কাটা, একটু কাটা কাটা, একটু চ্যাপ্টা এটার থেকে। এটা হচ্ছে টিনয়েড। এবং গ্যানয়েড আইসটা আমরা পরবর্তীতে গিয়ে পাবো কোথায়, এরপরে গিয়ে আমরা পাবো সার্কোপটেরিজিতে। তো গ্যানয়েড আইসটা দেখো রম্বসের মতো প্রায়। তো এই যে এটা হচ্ছে গ্যানোয়েড আইস। তো আমরা প্লাকোয়েড আইস দেখেছি কাটার মতো, সাইক্লয়েড আইসটা দেখলাম, এবং টিনোয়েড আইস দেখেছি, এবং পরবর্তীতে আমরা কি পাবো, গ্যানোয়েড আইসটা পাবো। তো এখানে টিনোয়েড ধরনের আইস, কিছু ক্ষেত্রে আইস অনুপস্থিত থাকে। এখান থেকে আমরা অবশ্যই তেনুয়ালোসা ইলিশার নাম, বৈজ্ঞানিক নামটা মনে রাখবো, এবং এর নিচে চলে আসি। এদের অ্যান্ড্রোকন্ড্রাল উৎস অস্থিময় তরুণাস্থি থেকে উৎপত্তি লাভ করে, সম্পূর্ণ অস্থি নির্মিত। দেখো কন্ড্রিকথিস ছিল তরুণাস্থি নির্মিত, কিন্তু এই যে অ্যাক্টিনোপটেরিজি যারা পেয়েছি এরা হচ্ছে অস্থি নির্মিত অন্তকঙ্কাল। এবং 4 জোড়া ফুলকানির শোষণ অঙ্গ গঠিত। কত জোড়া ফুলকা থাকে, আমরা কিন্তু ফুলকার সংখ্যা বারবার মনে করতে বলতেছি। 4 জোড়া ফুলকানির শোষণ অঙ্গ অবস্থিত, এবং মাথার দুপাশে একটি করে ফুলকারন্ধ অবস্থিত, যা কানকো। দেখো আমরা কিন্তু কন্ড্রিকথিসের ক্ষেত্রে কানকো পেয়েছিলাম না, কিন্তু এখানে অ্যাক্টিনোপটেরিজের ক্ষেত্রে কানকো উপস্থিত থাকবে, এক জোড়া কানকো থাকে, মাথার দুপাশে একটি করে, অর্থাৎ এক জোড়া। এবং দেহের সকল পাখনা লম্বা অস্থিময় পাখনা রশ্মি বিশিষ্ট। এই যে দেখো এই যে এখানে যে পাখনাগুলো আছে এগুলো কিন্তু রশ্মিময়, এই যে পাখনাগুলো কিন্তু রশ্মিময়, এই জন্য এদেরকে কি বলা হয়, রে ফিন্ড ফিশ বা রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। এরপরে চলে আসি। তো এদের পুচ্ছ পাখনা হোমো সার্কেল, অর্থাৎ হোমো শব্দের অর্থ কি, সেম। এদের পুচ্ছ পাখনা দুটি সেম, এরকম সেম, এটা সমান আকৃতির হবে, এটা সমান আকৃতির হবে।
উচ্চ পাখনার দুটি অংশ দুটি সমান এবং বায়ুথলি বা পটকা, আমরা কিন্তু কন্ড্রেক্সিসের মধ্যে বায়ুথলি বা পটকা পেয়েছিলাম না, কিন্তু এদের কিন্তু দেহকে এই বায়ুথলি বা পটকা এদের দেহকে ভাসিয়ে রাখতে সাহায্য করে, অর্থাৎ এদের দেহে বায়ুথলি বা পটকা থাকে। এরাও এক লিঙ্গ, কিন্তু এদের নিষেকটা কিন্তু দেহের বাইরে ঘটে, অর্থাৎ বহির্নিষেক ঘটে। এরপরে আমরা চলে আসি সার্কোপটেরিজি। এটা হচ্ছে প্রাচীন অস্থিময় মাছ। তো এদেরকে কি বলা হয়? পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। আমি তোমাদেরকে এর আগে দেখিয়ে এসেছি ডাইফি সার্কাল ধরনের অংশটা দেখিয়ে এসেছি। তো এই ডাইফি সার্কাল যে অংশটা থাকে, তো এখানে পিণ্ডাকার আমি বলেছিলাম তোমাদের পিণ্ডের মতন গঠন করে, এই জন্য এদের নাম হয়ে যায় পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এবং এটি হচ্ছে এদের গোত্র হচ্ছে লাংফিশ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়াতে বিস্তৃত। অন্যদিকে সিলাকান যে নাম আছে, তো এরা হচ্ছে ভারত মহাসাগর এবং ইন্দোনেশিয়া উপকূলে অবস্থিত। এখন চলে আসে এদের বৈশিষ্ট্য। এদের দেহ গ্যানয়েড ধরনের আইসে আবৃত। আমরা এর আগে গ্যানয়েড আইস দেখিয়ে এসেছি। এবং অ্যান্ডোকন্ডাল উৎস সম্পন্ন অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল। এদের দেহে পিণ্ডাকার যুগ্ম পাখনা রয়েছে, এজন্য এদেরকে বলা হয় লোবড ফিন ফিশ, অর্থাৎ পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। এদের লেজ কেমন? এদের লেজ হচ্ছে ডাইফি সার্কাল ধরনের, অর্থাৎ উচ্চ পাখনা অংশ দুটি একীভূত হয়ে অভিন্ন ও নমনীয় পাখনা হিসেবে লেজ ঘিরে থাকে। দেখো এদের পাখনাটা, এদের নেজটা কেমন হয়েছে? দুটো একসাথে মিলে হয়ে এরকম হয়ে গেছে। এদের নেজটা কেমন হয়েছে? দুটো একসাথে মিলে একটা নেজ গঠন করেছে। তো এটা কি ধরনের? ডাইফি সার্কাল ধরনের। মাথার দুই পাশে অস্থিময় 8 সমন্বিত ফুলকা থাকে, যা কানকো দিয়ে আবৃত, অর্থাৎ এদের দেহেও কানকো থাকে। এবং এদের পটকা রক্তজালিকা সমৃদ্ধ, শোষণ ভেসে থাকতে সাহায্য করে, অর্থাৎ এদেরও পটকা অবস্থান করে। এবং চোয়ালে প্রকৃত এনামেল আবৃত দাঁত থাকে। এবং এরা একলিঙ্গ, বহির্নিষেক বা অন্তর্নিষেক, অর্থাৎ এদের নিষেকটা দেহের বাইরেও হতে পারে, দেহের ভেতরেও হতে পারে। এরপরে আমরা চলে আসি অ্যামফিবিয়া ক্লাস 4, ক্যাস আরামের এ। তো অ্যামফিবিয়া যারা, তো অ্যামফি শব্দের অর্থ হচ্ছে বোধ। অ্যামফি শব্দের অর্থ হচ্ছে বোধ বা উভয়, এবং বিয়া অর্থ জীবন। বিয়া কোথা থেকে এসেছে? বায়োস থেকে বিয়া এসেছে। তো বায়োস অর্থাৎ লাইভ, অর্থাৎ যারা উভয় জীবন। এখন উভয় জীবন বলতে কি? জলে স্থলে উভয় স্থানে অবস্থান করতে পারে, এজন্য এদেরকে আমরা কি বলি? উভচর। ডাঙা এবং পানিতে বিচরণ করতে পারে। তো চলো এদের বৈশিষ্ট্য আমরা দেখে নেই। এদের গ্রন্থিময় ত্বক বিশিষ্ট, এরা হচ্ছে গ্রন্থিময় ত্বক বিশিষ্ট। দেখবা আমরা অনেকেই ব্যাঙ দেখে থাকি, তো ব্যাঙের দেহটাকে কিন্তু গ্রন্থিময় মনে হয়। তো এরপরে অ্যাক্টোথার্মিক এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অ্যাক্টোথার্মিক এবং এন্ডোথার্মিক দুটা টার্ম, অ্যাক্টোথার্মিক এবং এন্ডোথার্মিক। এন্ডো। আচ্ছা আমি আবার লিখে দিই এন্ডোথার্মিকটা। অ্যাক্টোথার্মিক এবং এন্ডোথার্মিক জিনিসটা কি? তো অ্যাক্টোথার্মিক হচ্ছে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে। এর অর্থ কি? ব্যাঙের বা উভচর প্রাণীদের দেহের যে তাপমাত্রা আছে, বাইরে যদি ঠান্ডা থাকে তাহলে এদের রক্তটা ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ এদের তাপমাত্রা কমে যায়। আবার যখন বাইরের তাপমাত্রা বেড়ে যায় তখন এদের দেহের তাপমাত্রা কিন্তু বেড়ে যায়। কিন্তু এন্ডোথার্মিক জিনিসটা কি? এন্ডোথার্মিক হচ্ছে বাইরের তাপমাত্রার সাথে দেহের তাপমাত্রার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ বাইরে যদি গরমও থাকে দেহের তাপমাত্রাও যেরকম থাকবে, বাইরের তাপমাত্রা ঠান্ডা হলেও সে একই রকম থাকবে। হয়তো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো অ্যাক্টোথার্মিক এবং এন্ডোথার্মিক জিনিসটা কি। অর্থাৎ অ্যাক্টোথার্মিক হচ্ছে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করবে, আর এন্ডোথার্মিক যেটা, সেখানে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করবে না। এরা হচ্ছে চতুষ্পদী মেরুদণ্ডী প্রাণী। এদের 4টা করে পা আছে, এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা করে পা থাকে। এরপরে আমরা আসি লার্ভা অবস্থায় জলচর। আমরা ব্যাঙাচি কিন্তু সকলেই দেখেছি। ব্যাঙাচি কেমন দেখা যায়? এই যে প্রায় এমনই দেখা যায় না? তো এগুলা কিন্তু আমরা বিভিন্ন পানির মধ্যে দেখতে পাই, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় জলচর বা স্থলচর। পূর্ণাঙ্গ অবস্থায় ব্যাঙগুলো কিন্তু দেখবা এরা হচ্ছে জলের মধ্যে অবস্থান করে, আবার মাটিতেও থাকে বা উপরে উঠে আসে। তো এরপরে দেখো ত্বক মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়, শোষণে সাহায্য করে। অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে নখরবিহীন আঙ্গুর থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই যে দেখো, আমরা এই ছবিটা থেকেই দেখি আবার ভালো করে। এই যে এর অগ্রপদে দেখো 1 2 3 4। অগ্রপদ বলতে সামনের পদ বোঝায় বা সামনের পা বোঝায়। তো অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে নখরবিহীন। এদের কিন্তু নখ নেই, দেখো এদের নখ নেই। এবং দেখো পশ্চাৎপদে 1 2 3 4 5, 5টি নখর রয়েছে। তো এই নখর রয়েছে মানে নখরবিহীন আঙ্গুল রয়েছে। তো এদের 5টি আঙ্গুল রয়েছে পশ্চাৎপদে, অগ্রপদে 4টি। আমাদের কিন্তু হাতেও 5টি, পায়েও 5টি আঙ্গুল রয়েছে, কিন্তু এদের পায়ে বা এদের পদে কোনো প্রকার নখর নেই, নখরবিহীন আঙ্গুল থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। লার্ভা দশায় ফুলকা।
লার্ভা দশায় এরা পানিতে থাকে, এই জন্য ফুলকার মাধ্যমে, এবং পরিণত অবস্থায় ফুসফুসের মাধ্যমে এরা শ্বসন ঘটিয়ে থাকে। এরপরে দেখো এদের হৃৎপিণ্ডটা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা যে মাছের হৃৎপিণ্ডগুলো পেয়েছি, এর আগে মাছ পড়ে এসেছি, মাছের হৃৎপিণ্ডটা হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু এদের হৃৎপিণ্ডটা ত্রিপ্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ একটা, দুইটা, তিনটা চেম্বার থাকে। এদের হার্টে 3টা চেম্বার থাকে, 2টি অ্যাট্রিয়া অর্থাৎ অলিন্দ, এই যে 2টি অলিন্দ, এবং একটি ভেন্ট্রিকল অর্থাৎ নিলয়, যে নিচে যেটা থাকে সেটাকে কি বলা হয়, নিলয়। তো এদের রেনাল এবং হেপাটিক পোর্টাল তন্ত্র উন্নত, এবং এরা একলিঙ্গ প্রাণী। জননকালে বহির্নিষেক অর্থাৎ দেহের বাইরে নিষেক ঘটায়। জীবনচক্রে ট্যাডপোল লার্ভা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোথায় কোথায় ট্যাডপোল লার্ভা, দেখো এর আগেও কিন্তু আমরা ট্যাডপোল লার্ভা পেয়ে এসেছি, তো কোথায় কোথায় পেয়েছি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এখান থেকে আমাদের এই উড়ুক্কু ব্যাঙের বৈজ্ঞানিক নামটা মনে রাখতে হবে, র্যাকোফোরাস রেইনওয়ার্দিটি, এবং সোনা ব্যাঙ যে আছে এটার বৈজ্ঞানিক নামটাও মনে রাখতে হবে। অতটা ইম্পর্টেন্ট না, তারপরে ভার্সিটির কোশ্চেন অনেক সময় আসতে দেখা যায়। তো এরপরে আমরা চলে আসি ক্লাস 5, যেটা হচ্ছে রেপ্টিলিয়া এদেরকে আমরা বলি সরীসৃপ, অর্থাৎ হামাগুড়ি দিয়ে এরা চলে। তো রেপ্টিলিয়া কারা, সরীসৃপ আমরা সকলেই জানি যারা বুকে ভর দিয়ে চলে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বেশ কয়েকবার অলরেডি মেডিকেলে চলে আসছে, যে সরীসৃপের যুগ বলা হয় কোন যুগকে? এটা তোমরা চ্যাপ্টার 11-এ গেলে অনেক ভালো করে দেখতে পারবা, যে মেসোজোইক যুগকে বলা হয় সরীসৃপের যুগ। তাহলে সরীসৃপের যুগ বলা হয় কোনটিকে? মেসোজোইক যুগকে বলা হয় সরীসৃপের যুগ। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে সরীসৃপের যুগ বলা হয় কাকে? মেসোজোইক যুগকে। মেসোজোইক যুগকে কি বলা হয়? সরীসৃপের যুগ বলা হয়। তো এরা দেখো অ্যাক্টোথার্মিক, আমরা এর আগে কিন্তু একটা পার্থক্য পড়ে এসেছি। কোথায় পড়ে এসেছি? এখান থেকে পড়ে গিয়েছি, যে কোনটি অ্যাক্টোথার্মিক কোনটি এন্ডোথার্মিক। তো অ্যাক্টোথার্মিক কারা? যারা দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়, কিন্তু যারা এন্ডোথার্মিক তাদের দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় না। তো এদের দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে পরিবর্তিত হওয়ার জন্য এদেরকে বলা হয় অ্যাক্টোথার্মিক স্থলচর প্রাণী। এরা বুকে ভর দিয়ে চলে, এই জন্য এদের নাম হয়েছে রেপ্টিলিয়া। এবং দেহ শুষ্ক, অ্যাপিডার্মিস উদ্ভূত আইস বা শক্ত প্লেটে আবৃত। অ্যাপিডার্মিস অর্থ এপি, অর্থাৎ বাইরের যে ত্বক আছে সেখান থেকে উদ্ভূত যে আইস বা প্লেটে আবৃত থাকে। তো এই যে আমরা কচ্ছপের বৈজ্ঞানিক নামটা মনে রাখবো, ক্যারেটা, এটা কিসের উদাহরণ? এটা একটা টটোনিমের উদাহরণ। আবার দেখো তক্ষকের বৈজ্ঞানিক নাম গেকো, এটাও কিন্তু প্রায় একটা টটোনিমের উদাহরণের মধ্যে চলে আসে। এই যে আমরা না জানা যা গোখরা সাপ পড়েছি না প্রথমেই, এটাও কিন্তু একটা টটোনিমের উদাহরণ। এই যে ঘড়িয়াল, এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে অলরেডি একবার কোশ্চেনে আসছে। ঘড়িয়ালের বৈজ্ঞানিক নাম কি? এটা হচ্ছে গেভিয়ালিস গ্যাঙ্গেটিকাস। এরপরে চলে যায় পরবর্তী বৈশিষ্ট্য, প্রতি পায়ে 5টি করে। আমরা অ্যামফিবিয়ার ক্ষেত্রে অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখর পেয়েছিলাম, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু প্রতি পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল থাকে। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, অবশ্যই আমাদেরকে ব্যতিক্রমটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় স্যাররা ব্যতিক্রমটাই বেশি দিয়ে থাকেন। সাপ এবং লিজার্ডের পায়ে সাপ এবং লিজার্ডের আমরা পা দেখতে পাই না কিছু কিছু ক্ষেত্রে। তবে সকলের পরিচিত সান্ডায় কিন্তু পা থাকে। তো সান্ডাও কিন্তু রেপ্টিলিয়ার অন্তর্ভুক্ত। তো এই যে এদের পা আছে, এদের পায়ে কিন্তু দেখো 5টা করে, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা করে কি আছে? নখরযুক্ত। অ্যামফিবিয়ার ক্ষেত্রে কিন্তু নখরবিহীন আঙ্গুল ছিল, তো এটার ক্ষেত্রে কি নখরযুক্ত আঙ্গুল পাওয়া যাচ্ছে। এদের হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল অসম্পূর্ণভাবে মানে নিলয়টা যে ভেন্ট্রিকল রয়েছে অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত থাকায় হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানেও একটা ব্যতিক্রম আছে, অলরেডি একবার ডেন্টালে এসেছে, এটা হচ্ছে কি কুমিরের হৃৎপিণ্ডটা কিন্তু সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। এখন অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ কেমন? ধরো এটা হচ্ছে এদের হৃৎপিণ্ডটা, তো এদের হৃৎপিণ্ড অলিন্দ দুটা ঠিকভাবে আছে সম্পূর্ণ, কিন্তু এই নিলয়ের ক্ষেত্রে এসে সম্পূর্ণভাবে জোড়াটা লাগে না, এরকম থাকে। এই অংশটাকে বলা হয় অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। তো এখানে দেখো একটা প্রকোষ্ঠ শিওর হয়েছে, দ্বিতীয় প্রকোষ্ঠ হয়েছে, কিন্তু তৃতীয় চতুর্থ প্রকোষ্ঠ যেটা আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রকোষ্ঠে পরিণত হয়নি। এটা দুইটা মিলে আমরা সম্পূর্ণ প্রকোষ্ঠ বলতে পারি না, এই জন্য বলা হয় অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ। মানে এটা 3 প্রকোষ্ঠ নয়, 4 প্রকোষ্ঠ নয়, এই জন্য 4 প্রকোষ্ঠ। কিন্তু ব্যতিক্রম কোনটি? ব্যতিক্রম হচ্ছে কুমিরের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ দেখা যায়। এটা কিন্তু বোর্ডে আসে, ভার্সিটিতে আসে, মেডিকেলেও আসতে দেখা যায়। তো ফুসফুস এদের প্রধান শ্বসনাঙ্গ, তাহলে এদের একমাত্র শ্বসনাঙ্গ কোনটি? ফুসফুস। এরপরে চলে আসি মাথার করটি একটি অক্সিপিটাল কন্ডাইল দিয়ে মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। এটা আমি সপ্তম অধ্যায়ে ভিডিওতে 3D-তে দেখিয়েছি তোমাদের কঙ্কালতন্ত্রে অক্সিপিটাল কন্ডাইলটা কি। তো মাথায় যে অক্সিপিটাল কন্ডাইল দিয়ে মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। এরপরে আসি এদের নিষেকটা অভ্যন্তরীণ, অর্থাৎ দেহের মধ্যে নিষেক ঘটে। স্ত্রী প্রাণী সবসময় ডাঙায় ডিম পারে, সরীসৃপের ডিম চামড়ার মতো বা চুনময় খোলসে আবৃত থাকে। তো এদের ভ্রূণের পরিস্ফুটের সময় 4টি বহির্ভ্রূণীয় ঝিল্লি দেখা যায়, অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি ও অ্যালান্ডয়েস। এটা আমরা
জীবনের ধারাবাহিকতা এটা চ্যাপ্টার 9-এ ভালোভাবে দেখিয়েছি। তো এই কারণে এদের কোনো লার্ভা দশা নেই। তো অ্যাবিস ক্লাস 6 যেটা হচ্ছে অ্যাবিস, তো অ্যাবিস এরা হচ্ছে পাখি। তো পাখি আমরা সকলেই চিনি, এরা আকাশচারী হয়েছে জন্য এদেরকে পাখি বলা হয়েছে। তোমাদের কিন্তু আরেকটি কথা মনে করিয়ে দিই, আমরা ক্লাস 1 থেকে যতই সামনের দিকে আগাচ্ছি অর্থাৎ ক্লাস 7-এর দিকে যতই যাচ্ছি ততই কিন্তু অনুন্নত থেকে উন্নত হচ্ছে। তো এখানে দেখো এরা উড্ডয়ন সফল অভিযোজন সম্পন্ন করে এবং এদের বৈশিষ্ট্যগুলো দেখো। আমরা পাখি পাখি আমরা সকলেই চিনি, তো আমরা মনে মনে পাখি চিন্তা করলে আমরা এর বৈশিষ্ট্যগুলো দিতে পারবো। দেখো এদের দেহ পালকে আবৃত এবং এদের গ্রীবা এস আকৃতির। এই যে দেখো এস আকৃতির, এদের গ্রীবাটা কেমন? এস আকৃতির। এদের গ্রীবা এস আকৃতির, গ্রীবা প্রলম্বিত হয়ে এস আকৃতির হয়ে যায়। এই দেখো এই যে দোয়েল পাখির গ্রীবাটা এরকম করে দেখো এস আকৃতির। আচ্ছা দেখা যাচ্ছে না? আমি ভালোভাবে দেখাই। এই যে দেখো দোয়েল পাখির গ্রীবাটা কিন্তু এস আকৃতির হয়ে গেছে, তাই না? তো এটা কি হবে? এস আকৃতির হবে। তো চলো, এবং এদের অগ্রপদ দুটি ডানায় পরিণত হয়েছে, আমাদের অগ্রপদ হাতে পরিণত হয়েছে, কিন্তু এদের যে দেখো পশ্চাৎপদ পাই আছে, কিন্তু অগ্রপদ যেটা সেটা ডানায় পরিণত হয়েছে। পশ্চাৎপদ পায়ে পরিণত হয়েছে, পশ্চাৎপদ পাই আছে, কিন্তু অগ্রপদ যেটি সেটা এদের ডানায় পরিণত হয়েছে। তাহলে এটা মনে রাখতে হবে। এবং চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়। দেখো এদের ঠোঁট ঠিকই আছে, চঞ্চু শব্দের অর্থ হচ্ছে ঠোঁট। তো এদের ঠোঁট আছে কিন্তু এদের ঠোঁটে কোনো প্রকার দাঁত নেই। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এদের চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে এবং অস্থিগুলো বায়ুপূর্ণ। তো এদের যে অস্থি আছে এই অস্থিগুলো বায়ুপূর্ণ, অর্থাৎ এদের অস্থিগুলোর মধ্যে বায়ু থাকে এবং হালকা, এই কারণে এরা কিন্তু উঠতে পারে। তো এই বায়ুপূর্ণ যে অস্থিগুলো আছে সেগুলোকে বলা হয় নিউম্যাটিক বোন। আমি চ্যাপ্টার 7-এ পড়িয়েছি। আর তোমাদের যদি কারো জানা থাকে যে নিউম্যাটিক বোন কোনটি, মানুষের দেহে নিউম্যাটিক বোনের উদাহরণ কোনটি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো অনেক হার একীভূত হয়েছে। আচ্ছা গেল, এখান থেকে আমাদের অবশ্যই কবুতরের বৈজ্ঞানিক নাম কলাম্বা লিভিয়া, এটা মনে রাখতে হবে। এবং দোয়েলের যে বৈজ্ঞানিক নাম কপসিকাস সোলারিস, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই দেখো আমরা আরেকটা টটোনিমের উদাহরণ পেয়ে গেছি, গ্যালাস গ্যালাস। এটা হচ্ছে বনমোরগের বৈজ্ঞানিক নাম। তাহলে টটোনিম কোনটি? যেই সকল বৈজ্ঞানিক নামের গণ এবং প্রজাতির নামই একই তাদেরকে আমরা কি বলি? টটোনিম। তাহলে এই অধ্যায়ে কিন্তু আমরা অনেকগুলো টটোনিম পেয়ে গিয়েছি। তো তোমাদের মধ্যে যদি কেউ পারো তো সবগুলো একসাথে নোট করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো এরপরে দেখো ফুসফুসের সঙ্গে পাতলা বায়ুথলি যুক্ত হয়েছে। এই বায়ুথলি থাকার কারণেই এরা কিন্তু উড়তে সক্ষম। এবং শ্বসনতন্ত্রের শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিঞ্জ থাকে। শ্বসনতন্ত্রে কি থাকে? সিরিঞ্জ থাকে, শব্দ সৃষ্টিকারী যন্ত্র। তো এরপরে আছে শক্তিদায়ক খাদ্যের দ্রুত বিভাগের জন্য কার্যকর পরিপাকতন্ত্র। এই যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, থলিকাকার ক্রপ ও পেশিময় গিজার্ড। থলিকাকার ক্রপ এবং পেশিময় গিজার্ড পাওয়া যায় কোন শ্রেণীর প্রাণীদের মাঝে? এটা কিন্তু এমসিকিউতে আসে, অলরেডি ভার্সিটিতে বেশ কয়েকবার এটা এসেছে। এরপরে আসে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের হৃৎপিণ্ড কেমন? এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ এদের দুইটি অলিন্দ এবং দুইটি নিলয় থাকে, সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, এবং দুইটি অলিন্দ এবং দুইটি ভেন্ট্রিকল থাকে। পাখির শরীরে প্রথম সমষ্ণশোণিত বা এন্ডোথার্মিক। দেখো আমরা এর আগে কিন্তু এক্টোথার্মিক পড়েছি। এন্ডোথার্মিক কারা? যাদের দেহের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে পরিবর্তিত হয় না। তো এদের তাপমাত্রা দেহের বাইরের তাপমাত্রার সাথে উঠানামা করবে না, অর্থাৎ এদের যে দেহের তাপমাত্রা বাইরে যদি ঠান্ডা হয় এদের তাপমাত্রা একই থাকবে, এবং বাইরের পরিবেশের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় অর্থাৎ গরম হয় তাহলেও কিন্তু এদের তাপমাত্রা একই থাকবে, অর্থাৎ পরিবর্তিত হবে না। এই জন্য এদেরকে কি বলা হয়? এন্ডোথার্মিক। তো এরপরে চলে আসি ম্যামালিয়া শ্রেণী। তো ম্যামালিয়া শ্রেণী যেটা রয়েছে, এরা প্রাণীর যে ম্যামালিয়া বলতে কাদের বোঝানো হয়? যারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ যারা হচ্ছে মাতৃদুগ্ধ পান করে। তো এখানে একটা খুবই ভালো একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে নীল তিমি। এই উদাহরণটা কিন্তু অনেকেরই ভুল হয়। অনেকেই মনে করে নীল তিমি বা কিসের মধ্যে দিব, অ্যাক্টিনোপটেরিজি দিব, সার্কোপটেরিজি দিব। তো নীল তিমি কিন্তু এটা কিন্তু ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার ভার্সিটিতে আসতে দেখা গিয়েছে, তোমাদের বোর্ডেও আসে, কারণ এটা একটা ব্যতিক্রম। তো নীল তিমি কি? স্তন্যপায়ী প্রাণী। তো এখন দেখো এরা হচ্ছে সমষ্ণশোণিত বা এন্ডোথার্মিক, অর্থাৎ এরা হচ্ছে বাইরের তাপমাত্রার সাথে দেহের তাপমাত্রা পরিবর্তিত হয় না। বিভিন্ন ধরনের গ্রন্থি, ঘর্মগ্রন্থি, সেবাসিয়াস। দেখো আমরা যারা থাকি আমাদের মুখে দেখো অনেকের যে তৈলাক্ত স্তর দেখা যায়, আমরা ঘুম আসলে সকালে উঠে দেখি মুখ তৈলাক্ত হয়ে গিয়েছে। তো এই যে মুখ থেকে যে গ্রন্থিগুলো থেকে তেল নির্গত হয় সেগুলোকে বলা হয় সেবাসিয়াস গ্রন্থি, আর যে গ্রন্থি থেকে ঘাম নির্গত হয় সেগুলোকে বলা হয় ঘর্মগ্রন্থি, এবং লোমে আবৃত থাকে। এরপরে পরিণত স্ত্রী প্রাণী কার্যকরী স্তন গ্রন্থি অর্থাৎ ম্যামেলারি গ্ল্যান্ড থেকে
ক্ষরিত মাতৃদুগ্ধে নবজাতক লালিত হয়, অর্থাৎ দুগ্ধ পান করে। এরপরে বহিকর্ণে পিনা। দেখো তোমার কান, তোমরা মূলত যেটাকে কান বলো সেটা কিন্তু সম্পূর্ণই কান, এবং ভেতরে আমাদের অন্তঃকর্ণ রয়েছে। তো সেই অন্তঃকর্ণে বহিকর্ণে পিনা থাকে, এবং মধ্যকর্ণে অন্তঃকর্ণ এবং মধ্যকর্ণ, অর্থাৎ কান তিনটি ভাগে বিভক্ত: বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। তো আমাদের যে বহিকর্ণ আছে, বহিকর্ণটা পিনা দেখা যায়, এবং মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্রাস্থি থাকে। ক্ষুদ্রাস্থিগুলো কি কি? ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, এটা আমরা মনে রাখি MIS। ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, এটাও চ্যাপ্টার 7-এ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। এবং চুয়াল বিভিন্ন ধরনের দাঁতযুক্ত দাঁত থাকে, এবং দুইটি অক্সিপিটাল কন্ডাইল। তো অক্সিপিটাল কন্ডাইল কি? এটা আমাদের পরটের মধ্যে থাকে। অক্সিপিটাল কন্ডাইল এটা মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। এবং মাংসল ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা দিয়ে বক্ষ ও উদর পৃথক থাকে। এখন দেখো ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা জিনিসটা কি? আমাদের ধরো এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন। তো অ্যাবডোমেনের মাঝে একটা পর্দা থাকে, যেটা আমাদের বক্ষ অর্থাৎ বুক, এবং উদর অর্থাৎ হচ্ছে পেট। তো বুক এবং পেটকে যে পৃথক করে এটা হচ্ছে অ্যাবডোমেনের যে ডায়াফ্রাম। এর উপরে আমাদের লাংস থাকে, এর উপরে আমাদের লাংস অবস্থান করে, এখানে লাংস অবস্থান করে। তো আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস করি, তো তখন সেটা ডায়াফ্রাম জায়গা আয়তন বৃদ্ধি করে এবং আয়তন ছোট করে। এটা আমরা চ্যাপ্টার 5-এ দেখতে পারবো। তো যে ডায়াফ্রাম থাকে বা মধ্যচ্ছদাতে বক্ষ এবং উদর গহ্বর পৃথক থাকে, এবং পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন। পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন। আমরা সকলেই জানি আমাদের যেই লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু কোনো প্রকার নিউক্লিয়াস থাকে না। কিন্তু এর মধ্যেও কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম দুইটি হচ্ছে, অবশ্যই লিখে রাখবা, ব্যতিক্রম দুইটি হচ্ছে উট এবং লামা। উট এবং লামা, এদের পরিণত লোহিত রক্তকণিকাতেও নিউক্লিয়াস দেখা যায়। এখান থেকে আমরা কিন্তু ব্যতিক্রমটা অবশ্যই মনে রাখবো, এটা MCQ-তে আসে, এটা তোমাদের বইতে নেই, অন্য রাইটারে আছে। তো এবং আছে হৃৎপিণ্ড সম্পূর্ণ চার প্রকোষ্ঠী, এবং রক্ত সংবহনতন্ত্রে উন্নত ধরনের দ্বিচক্রীয় সংবহন দেখা যায়। এখন দ্বিচক্রীয় সংবহন তন্ত্র কি? দ্বিচক্রীয় সংবহন তন্ত্র হচ্ছে একদিক দিয়ে ডাবল সার্কুলেশন, দেহ থেকে প্রথমে আমাদের হৃৎপিণ্ড থেকে সম্পূর্ণ দেহে যাচ্ছে, এবং দেহ থেকে ফিরে পুনরায় আবার হৃৎপিণ্ডে আসছে। তো এই যে চক্র, এটাকে বলা হচ্ছে দ্বিচক্রীয় সংবহন তন্ত্র, অর্থাৎ সিস্টেমিক এবং পালমোনারিক দুইটি চক্রই দেখা যায়। অর্থাৎ প্রথমে আমাদের হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে আসছে, হৃৎপিণ্ড থেকে দেহতে যাবে, এবং দেহ থেকে ফিরে আবার হৃৎপিণ্ডে আসে। এই প্রক্রিয়াটি অনবরত চলতে থাকে, কন্টিনিউয়াসলি। তো এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে দ্বিচক্রীয় সংবহন বা ডাবল সার্কুলেশনই সিস্টেম। এরপরে আমরা আসি নিষেক অভ্যন্তরীণ, অর্থাৎ দেহের মধ্যে নিষেক ঘটে। প্রায় সবাই জরায়ুজ অর্থাৎ বাচ্চা প্রসব করে, এবং স্তন্যপায়ীরা সব ধরনের পরিবেশ স্থলজ সকল স্থানে বসবাস করছে। এবং স্তন্যপায়ী প্রাথমিক শ্রেণীবিন্যাস দেখো, প্রজনন প্রকৃতির উপর ভিত্তি করে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। তিনটি সাবক্লাস, একটি হচ্ছে প্রোথেরিয়া, এরপরে আসতেছে হচ্ছে মেটাথেরিয়া, এবং লাস্টে আসছে ইউথেরিয়া। তো আমরা প্রোথেরিয়া আমরা আগেই পড়ে এসেছি। প্রো অর্থের শব্দের অর্থ হচ্ছে আদি, প্রো শব্দের অর্থ আদি বা প্রথম। তো প্রোথেরিয়া যারা, তারা ডিম প্রসবকারী স্তন্যপ্রায়ী। যারা মেটা শব্দের অর্থ মাঝামাঝি, মেটা যারা মাঝামাঝি, যা মার্সুপিয়াল মেটা, এরা হচ্ছে মাঝামাঝি শ্রেণীর। এবং লাস্টে যারা আছে ইউ শব্দের অর্থ হচ্ছে প্রকৃত, এরা হচ্ছে প্রকৃত অম্লাধর স্তন্যপ্রায়ী। চলো এখন আমরা আবার ফিরে আসি। তো প্রোথেরিয়া যারা, এরা হচ্ছে থলথলে চামড়ার মতো আবরণযুক্ত ডিম প্রসব করে। এটা কিন্তু ডেন্টালে 21-22 সেশনে একবার চলে এসেছে, তো তোমাদেরও আসতে পারে। তো এরপরে দেখো, ডিম থেকে অপরিণত নবজাতকের সৃষ্টি হয়। এই দেখো, এটা হচ্ছে প্লাটিপাস। এটার বৈজ্ঞানিক নাম কিন্তু একবার এসেছিল ডিইউতে। তো প্লাটিপাস দেখো ডিম পেড়েছে। তো ডিম থেকে অপরিণত নবজাতকের সৃষ্টি হয়। তলপেটে স্তনগ্রন্থি আবরণকারী চামড়া ভেদ করে যে দুধ উচ্চারিত হয়। এদের তলপেটে কিছু আবরণকারী চামড়া থাকে, এখান থেকে দুধ উচ্চারিত হয়, যেটা লোম চুষে চুষে খেতে হয়। তো এদের যেই নবজাতক শিশুরা থাকে, তারা সেই লোম চুষে দুগ্ধ পান করে। এবং এদের ঠোঁট তুন্ডাকার, এই যে আকৃতিটা দেখতেছে, এটাকে বলা হয় তুন্ডাকার। এবং স্তনবৃন্ত নিপল, অর্থাৎ নিপল থাকে, স্তনবৃন্ত থাকে। এবং দাঁতও বহিকরণ নেই। এদের দেখো কান নেই কিন্তু, তো এদেরও কিন্তু কান নেই, এবং এদের দাঁত থাকে না। বলো তো এর আগে আমরা কাদের দাঁত পাইনি? তো এরপরে আসো, রেচন জনন পরিপাকতন্ত্রের একটি অভিন্ন ছিদ্র পথে। এটা একটা দুঃখের বিষয় যে এদের রেচন জনন এবং পরিপাকতন্ত্র,
এরা মুখ দিয়েই খায়, মুখ দিয়েই হাগো করে এবং মুখ দিয়েই জনন করে। তো তাই এদেরকে বলা হয় মোনোট্রিম। মোনো শব্দের অর্থ হচ্ছে এক, মোনো শব্দের অর্থ হচ্ছে এক, তো এদেরকে বলা হয় মোনোট্রিম। আর ট্রিম শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, তো এদেরকে এই জন্য বলা হয় মোনোট্রিম। তাহলে আমরা কি শিখলাম? এদের রেচন, জনন, পরিপাক সকলেই এক এক মুখ দিয়েই করে থাকে। এটা কি? মোনোট্রিম। তো মোনোট্রিম কাদেরকে বলা হয়? প্রোথেরিয়াদের। তো এরপরে আমরা আসি মেটাথেরিয়া। মেটা হচ্ছে মাঝামাঝি শ্রেণী, এরা হচ্ছে সরল ধরনের অমরা। এদের কিন্তু প্রকৃত অমরা নেই, এদের অমরাটা সরল ধরনের এবং আংশিক পরিণত নবজাতকের জন্ম দেয়। স্ত্রী প্রাণীতে মার্সোপিয়াম নামক থলি, এই যে আমরা সকলেই ক্যাঙ্গারু চিনি, ক্যাঙ্গারুর যে মাঝে যে পকেট আমরা বলি, তো এটাকে কিন্তু বলা হয় মার্সোপিয়াম থলি। তো এদের যে মার্সোপিয়াম থলি থাকে এর মধ্যে কিন্তু নবজাতক পূর্ণতা লাভ করে, তো এদেরকে কি বলা হয়? মার্সোপিয়াল বলা হয়। এরপরে লাস্টেটা দেখো, স্তনবৃন্দ সহ স্তন গ্রন্থিগুলো মার্সোপিয়ামে উন্মুক্ত থাকে এবং দুটি জরায়ু ও দুটি যোনি থাকে, অর্থাৎ দুটি ভ্যাজাইনা থাকে এবং দুটি সার্ভিক্স থাকে। তো দুটি জরায়ুর কারণে এবং দুটি যোনি থাকার কারণে একসাথে দুটি সন্তানেরা প্রসব করতে পারে। কোথায় থাকে? এদের অস্ট্রেলিয়া অঞ্চল, তাসমানিয়া, নিউগিনি, মধ্য আমেরিকা, মধ্য দক্ষিণ আমেরিকাতে এদের পাওয়া যায়। এই যে দেখো এদের যে ক্যাঙ্গারুর বৈজ্ঞানিক নামটা দেখে রাখবা, এটা ডেন্টালে আসছে একবার, এবং কোয়ালাটা একটু দেখে রাখবা। তো এরপরে ইউথেরিয়া বা প্রকৃত অমরা, অর্থাৎ প্রকৃত অমরা অর্থাৎ মানুষের দিকে আমরা চলে আসতে পারি, যে প্রকৃত ধরনের অমরা বিশিষ্ট প্রাণী। এদের পরিবারের সমন্বয়ে গঠিত স্তন্যপায়ী এবং সম্পূর্ণ পরিস্ফুটনকালে জুড়ে এই অমরা পুষ্টিদান করে। কারণ আমরা জানি, দেখো মানুষের যখন জন্ম হয় তারা কিন্তু জরায়ুর মধ্যেই 9 মাস অবস্থান করে, তো তারপরে পূর্ণাঙ্গ প্রাণী কিন্তু আমরা সেই জরায়ু থেকে পেয়ে থাকি। তো আমরা যখন নবজাতকের জন্ম হয় তারা কিন্তু জরায়ুর মধ্যে অবস্থান করে এবং সেখানে পুষ্টি গ্রহণ করতে থাকে। ভ্রূণ বেশ কিছুকাল পর্যন্ত যেটাই বললাম যে জরায়ুতে অবস্থান করে এবং পরিণত নবজাতকের জন্ম দেয়। এরপরে দেখো স্তন গ্রন্থি অত্যন্ত সুগঠিত, এখান থেকে আমরা দুগ্ধ পান করে থাকি এবং একটি যোনি থাকে শুক্রাশয় অর্থাৎ স্ক্রোটাম থলিতে অবস্থান করে। তো এদের যে টেস্টিস আছে সেগুলো কোথায় থাকে? স্ক্রোটাল স্যাকে অবস্থান করে। এখানে আমরা বাঘের বৈজ্ঞানিক নাম মনে রাখবো প্যান্থেরা টাইগ্রিস, এবং ছোট ইঁদুর বা নেংটি ইঁদুর যেটা মুসমুসকুলাস, এটা বোটানি চ্যাপ্টার 1-এ আমি তোমাদেরকে শিখিয়েছি। তো এরপরে চলে যাই, এই যে শুশুকের বৈজ্ঞানিক নাম প্লাটানিস্টা গাঙ্গেটিকা, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আসো, এই যে আমি তোমাদেরকে যে পার্থক্য করে পড়ানোর কথা বলেছিলাম, তো সেটা এখন চলে আসছে। তো এখানে দেখো মেগজিনে আমরা অলরেডি পড়ে এসেছি, 4 জোড়া কোষিকাযুক্ত মুখ প্রান্তীয় 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে এবং এদের বৈজ্ঞানিক নামটা আমরা কোনটা রাখবো? মেগজিনিক গ্লুটিনোসা, এটাই মনে রাখবো। তো এরপরে আসো পেট্রোমাইজনটিটা, এদের কেরাটিনময় দাঁতযুক্ত শোষণ ক্ষমতাযুক্ত মুখ, 7 জোড়া গলবিলীয় রন্ধ্র। তো এই ফুলকারন্ধ্র, এই যে ফুলকারন্ধ্র সংখ্যাগুলো কিন্তু সবগুলা ইম্পর্টেন্ট, দেখে রাখবো সবগুলা। তো এখান থেকে আমরা কোনটা মনে রাখবো? আমরা মনে রাখবো পেট্রোমাইজন ম্যারিনাস। এরপরে চলে আসে আমাদের কনড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিস এবং সার্কোপটেরিস। দেখো এই তিনটা মাছ, তো এই মাছের শ্রেণী তিনটাকে আমরা একসাথে পড়ে নিই। তো কনড্রিকথিস অর্থ কি? তরুণাস্থিময়, তরুণাস্থিময়। আর এটা কি? অ্যাক্টিনোপটেরিস এবং সার্কোপটেরিস কি? এরা হচ্ছে অন্তকঙ্কাল অস্থিময়। তাহলে একটা পার্থক্য হয়ে গেল তরুণাস্থি অস্থি, তরুণাস্থি অস্থি। এরপরে চলে যাই, এরা হচ্ছে প্লাকয়েডাইস, এদের দেহ সাইক্লোয়েডাইস, কিন্তু এদের দেহ গ্যানোয়েডাইস। আবার এদের নেজ যেটা আছে, তো এদের লেজটা হচ্ছে হেটারো সার্কাল, অর্থাৎ নেজের দুইটি অংশ সমান নয়, অসমান। এদের লেজ হচ্ছে হোমো সার্কাল, অর্থাৎ দুইটি অংশ সমান, এবং এদের লেজ হচ্ছে ডাইফে সার্কাল, অর্থাৎ দুটি নেজ একত্রিত হয়ে যে পিণ্ড আকৃতির গঠন, মাংসের গঠন করেছে। তো আমাদের এই বৈজ্ঞানিক নামগুলো একটু দেখে রাখবো। এরপরে চলে আসি অ্যাম্ফিবিয়া, অর্থাৎ উভচর প্রাণী। এদের দেহত্বক নগ্ন, গ্রন্থিময় সিক্ত এবং অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি করে আঙ্গুল থাকে। এখান থেকে আমরা কোনটা মনে রাখবো? এই দেখো আমরা আরও একটি টটোনিম পেয়ে গেছি, স্যালামেন্ড্রা, স্যালামেন্ড্রা। তো আমরা সকল টটোনিমগুলো দেখে রাখবো। এরপরে আসি রেপ্টিলিয়া বা সরীসৃপ। এদের দেহ শুষ্ক, অ্যাপিডার্মিস উদ্ভূত আইস দিয়ে শক্ত প্লেট থাকে, প্রতিটি পায়ে 5টি করে নখযুক্ত আঙ্গুল থাকে। এখান থেকে যে ঘড়িয়ালের বৈজ্ঞানিক নামটা আমরা জেনে রাখবো, অ্যাভিস অর্থাৎ পাখি। তো এদের দেহ পালকে আবৃত, অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে, চোয়াল দন্তহীন চঞ্চুতে পরিণত হয়েছে। এখান থেকে দোয়েলের বৈজ্ঞানিক নামটা মনে রাখবো, কপসিকাস সোলারিস। তো ম্যামালিয়া যারা, এদের দেহ লোমে আবৃত, বহিকর্ণ পিনাযুক্ত এবং স্ত্রী প্রাণীতে সক্রিয় স্তনগ্রন্থি থাকে। এটার বৈজ্ঞানিক নাম কোনটা মনে রাখবো? প্যান্থেরা ট্রাইগিস। এরপরে আসি একটা খ নাম্বার, এই কোশ্চেনটা প্রায় খ নাম্বারে আসতে দেখা যায় তোমাদের সৃজনশীলের। সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেটই মেরুদণ্ডী নয়। এখন দেখো, যাদের মেরুদণ্ড আছে তাদেরকে আমরা কর্ডাটা পর্বের মধ্যে ফেলি বা কর্ডেট বলি, কিন্তু আমরা যে কর্ডেট আছে, তো এদের জীবনের কোনো এক পর্যায়ে দেখা যায় নটকট থাকে, কারো সারা জীবন থাকে, কারো হয়তো প্রথমে থাকে শেষে থাকে, আবার কারো হয়তো সারা জীবন থাকতে দেখা যায় না। তো দেখো, যাদের মেরুদণ্ডে পরিণত হয়, এই যে যারা আছে
কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য কি? দণ্ডাকারী স্থিতিস্থাপক নটোকর্ড, ফাঁপা পৃষ্ঠ স্নায়ুরজ্জ, গলবিলীয় ফুলকারন্ধ্রের উপস্থিতি। এটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো, কারণ এমসিকিউতে বহু নির্বাচনী কোশ্চেনে চলে আসে, বহুপদী সমাপ্তি সূচকে এখানে চলে আসে এটা। এখান থেকে দেখো, তো যারা ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা আছে, এরা হচ্ছে আদি কর্ডেট। এদের জীবনে আজীবন কর্ডেটে উপস্থিত থাকে এবং কখনোই মেরুদণ্ড থাকে না। তাহলে দেখো, এদের কিন্তু মেরুদণ্ড থাকে না, কিন্তু শুধুমাত্র ভার্টিব্রাটা পর্বের যারা নটোকর্ড আছে, তো এদের নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়। তাহলে দেখো, আমরা কি করেছি, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, অর্থাৎ সকল মেরুদণ্ডী প্রাণী কিন্তু কর্ডেটের অন্তর্গত। কারণ দেখো, ভার্টিব্রাটের যারা আছে তারা সকলেই কিন্তু কর্ডেট, কিন্তু সকল কর্ডেট। এখন দেখো, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা যারা আছে, এরাও কিন্তু কর্ডেট, কিন্তু এরা কি মেরুদণ্ডী? না, মেরুদণ্ডী না। এভাবেই সুন্দরভাবে শিক্ষকদের বুঝিয়ে দিতে পারলেই তারা অবশ্যই তোমাদের ফুল মার্কস দিয়ে দেবেন। এখন দেখো, কর্ডেট এবং নন কর্ডেটের কিছু পার্থক্য আছে, এটা আমরা এতক্ষণে পড়ে ফেলেছি। নটোকর্ড দেখো কোনো দশায় থাকে না এবং কখনোই থাকে না, কোনো না কোনো দশায় থাকে, এটা কখনোই থাকবে না। এবং স্নায়ুরজ্জ হচ্ছে পৃষ্ঠীয় ফাঁপা, এটা থাকে না, থাকলে অঙ্কীয় বা নিরেট। অঙ্কীয় কোথায়? অঙ্কীয় হচ্ছে নিচের দিকে, দেহের নিচের দিকে বা সম্মুখ দিকে। এরপরে গলবিলীয় ফুলকারন্ধ্র, যেটা জীবনের যে কোনো দশায় থাকে, কখনোই থাকে না। পায়ে উত্তলে, যেটা জীবনের কোনো দশায়, যে কোনো দশায় থাকতে পারে, আর এটা থাকে না। তো হৃদযন্ত্র, হৃদপিণ্ড, যেটা পৌষ্টিক নালীর নিচে, পৌষ্টিক নালীর নিচে, কর্ডেট প্রাণীদের পৌষ্টিক নালীর নিচে, কিন্তু এদের থাকেই না। তারপর যদি থাকে তাহলে পৌষ্টিক নালীর উপরে বা পাশে অবস্থান করে। এদের কঙ্কাল, অন্তঃকঙ্কাল বা বহিঃকঙ্কাল বিদ্যমান, কঙ্কাল থাকলেও সেটি শুধুমাত্র বহিঃকঙ্কাল। এদের মস্তিষ্ক থেকে সৃষ্টি হয় চক্ষু, কিন্তু এদের চক্ষু সৃষ্টি হয় ত্বক থেকে, চক্ষুর সৃষ্টি হয়। তাহলে নন কর্ডেটের চক্ষু সৃষ্টি হয় কোথা থেকে? ত্বক থেকে। এটা কিন্তু আমরা প্রথম ভিডিওতে দেখে এসেছিলাম যে নন কর্ডেটা যারা আছে তাদের বৈশিষ্ট্যের মধ্যে এদের চক্ষু কিন্তু ত্বক থেকে সৃষ্টি হয়। আর এদের চক্ষু কোথা থেকে সৃষ্টি হয়? কর্ডেটদের মস্তিষ্ক থেকে সৃষ্টি হয়। চলে আসে আমরা পরবর্তীতে মেরুদণ্ড এবং অমেরুদণ্ডী প্রাণী। আসলে এর মধ্যে তোমাদেরকে বোঝানোর তেমন কিছু নেই। তোমাদের এই পর্যন্ত আমি যা বুঝেছি সবই তোমরা বুঝতে পারবা। মেরুদণ্ড থাকে, থাকবে না। স্নায়ুরজ্জু কি আছে? প্রতিসাম্য, এদের প্রতিসাম্য দ্বিপার্শ্বীয়, এদের অপ্রতিসাম্য অরীয় বা দ্বিপার্শ্বীয়। এদের হচ্ছে দেহের অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড অবস্থান, এদের দেহের পৃষ্ঠদেশে, এটা আমি অনেকবার বলেছি তোমাদের। এবং হিমোগ্লোবিন সবসময় লোহিত রক্তকণিকার অভ্যন্তরে, এদের রক্ত রসে দ্রবীভূত অবস্থায় থাকে। এবং করটের অভ্যন্তরে মস্তিষ্ক সুরক্ষিত, করকেটের দিয়ে আবৃত থাকে না। এবং তরুণাস্থিময় মাছ এবং অস্থিময় মাছের যে পার্থক্য আছে, এগুলো সবই তোমরা পড়ে রাখবা, কারণ এগুলো সবই ক্ষতে আসে। এখানে আসলে বোঝানোর কিছু নেই, এগুলো আমরা পড়িয়েছি। তো এখানে শুধু একটি জিনিস দেখানো যায়, রেচন বজ্র। তো তরুণাস্থিময় মাছ যারা আছে তাদের রেচন বজ্র হচ্ছে ইউরিয়া, এবং অস্থিময় যারা মাছ আছে তাদের রেচন বজ্র হচ্ছে অ্যামোনিয়া। তো এগুলো তোমরা একবার পড়লেই পারবা আশা করি। তো এখন দেখো, সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটার যে পার্থক্য, এদের চোয়াল, মুখ চোয়ালবিহীন। অর্থাৎ আমরা সাইক্লোস্টোমাটা কোনগুলোকে বলি? যাদের চোয়াল নেই। এবং ন্যাথোস্টোমাটা যাদের প্রকৃত চোয়াল থাকে, এদের প্রকৃত চোয়াল নেই। তো এদের চোয়ালবিহীন, প্রকৃত চোয়াল থাকে না, এবং এদের হচ্ছে চোয়াল উপস্থিত। এদের রূপাঙ্গ অনুপস্থিত, এদের রূপাঙ্গ থাকবে দেহত্বক নগ্ন, দেহত্বক নগ্ন, আইস এবং পালকলোমে আবৃত থাকবে। অন্তঃকঙ্কালটাকে তরুণাস্থি নির্মিত। আর এদের অন্তঃকঙ্কাল অস্থি বা তরুণাস্থি দ্বারা থাকতে পারে। এই যে ফুলকারন্ধ্রের সংখ্যা বেশ কয়েকবার বলেছি, 5 থেকে 15 জোড়া, এবং এখানে কিছু সদস্য 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে। তো নাসারন্ধ্রের সংখ্যা কয়টি? একটি। এদের নাসারন্ধ্র 2টি। তো এদের অন্তঃকর্ণে একটি বা 2টি অর্ধবৃত্তাকার নালী থাকে, কিন্তু ন্যাথোস্টোমাটা তাদের 3টি অর্ধবৃত্তাকার নালী। এবং করটিক স্নায়ু, এদের কিন্তু দেখো 8 থেকে 10 জোড়া, কিন্তু ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে 10 থেকে 12 জোড়া। এখন মেরুদণ্ডী প্রাণীদের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমি আশা করি এখান থেকে তোমাদের বোঝানোর কিছুই নেই। তোমরা সম্পূর্ণটা পড়লে ত্বক পড়তে পারবা, চলনাঙ্গ, গলবিণ্ড, ফুলকারন্ধ্র, শ্বসনাঙ্গ পড়তে পারবা, চোয়ালও পারবা। হৃৎপিণ্ডটা দেখো 2 প্রকোষ্ঠ মাছের ক্ষেত্রে, অর্থাৎ মাছ যারা আছে তাদের ক্ষেত্রে 2 প্রকোষ্ঠ, একটি অ্যাট্রিয়াম, একটি ভেন্ট্রিকল। এরপরে যারা আছে এরা হচ্ছে উভচর। উভচরের ক্ষেত্রে কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এই 2টি অ্যাট্রিয়াম, একটি ভেন্ট্রিকল থাকে। এবং সরীসৃপের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু পার্থক্য, ব্যতিক্রম কোনটা? কুমিরে কিন্তু 4 প্রকোষ্ঠ দেখা যায়। এবং পাখি এবং মানুষের উভয়েরই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ ম্যামালিয়া এবং পাখি উভয়েরই 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপরে দেখো, রক্তটা তোমরা দেখতে পারবা, বৃক্ক। আচ্ছা, মেজোনোফ্রাস, মেজোনোফ্রাস, মেটা, 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 এটা তোমরা অষ্টম অধ্যায়ে ভালোভাবে বুঝতে পারবা। এবং অক্ষিপল্লব অনুপস্থিত। অক্ষিপল্লব অর্থাৎ হচ্ছে চোখের, আমরা যেটাকে বলি চোখের পাতা, অক্ষিপল্লব মাছে থাকে না, কিন্তু এদের 2টি থাকে। এবং ক্লোয়েকা বা অবসারণী ছিদ্র, এটা হচ্ছে এক ধরনের ছিদ্র যেটা এদের দেহে উপস্থিত থাকে। তো এটা এদের অনুপস্থিত, এদের উপস্থিত, এদের সকলের উপস্থিত থাকে। তো করটিক স্নায়ু কার কত জোড়া, এটা দেখে রাখবা, 10 জোড়া। আমি আর একটা সতর্কতা বাণী দিয়ে যাই, যদি প্রশ্ন থাকে কত জোড়া, তাহলে কিন্তু তোমরা দাগাবা 10 বা 12,
কিন্তু যদি কোনো কারণে প্রশ্ন দেওয়া থাকে কতটি, তাহলে তোমরা দেখো 20 বা 24টি। ঠিক আছে। এবং নিষেক দেখো, এদের বহির্নিষেক, এদের অন্তর্নিষেক, এটা আমরা পড়ে এসেছি, প্রসবও পড়ে এসেছি। লার্ভা দশা কাদের থাকে কাদের থাকে না এটা আমরা দেখে ফেলেছি। এখন আসো তোমাদের অধ্যায়ের শেষে কিছু অংশ থাকে, দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দেই। দেখো প্র্যাকটিক্যাল পার্টের পরে আমাদের প্রথম অধ্যায়ে যে দেখো এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দভিত্তিক যে সারসংক্ষেপ অর্থাৎ রিক্যাপিচুলেশন যে অংশটা থাকে, এটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নিবা, কারণ এটা তোমরা এই সম্পূর্ণ অধ্যায়ে যা পড়েছো তোমাদের সম্পূর্ণ অধ্যায়ের একটা সামারি আকারে দেওয়া আছে। তোমাদের অধ্যায় সম্পূর্ণ কিছু যদি তোমাদের দেখা যায় পরীক্ষা শেষ রাতে বা আগের রাতে হলেও তোমাদের এই সম্পূর্ণ অংশটা কিন্তু পড়ে যেতে হবে। সম্পূর্ণ অধ্যায়টা পড়তে না পারলেও তোমরা যদি চাও তোমরা এই সম্পূর্ণ এই যে তোমাদের যে সারসংক্ষেপ যে রিক্যাপিচুলেশন যে অংশটুকু আছে, তো এইটুকু কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং অনুশীলনের কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে হবে। তো আমরা আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি এবং এই অধ্যায়টা শেষ করছি, এই অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। তো সকলেই আশা রাখি পরবর্তী অধ্যায়গুলো ভালোভাবে বুঝে নিবা। আমি সকল ভিডিও